স্বামী বাড়িতে না থাকায় শ্বশুর আমাকে একা পেয়ে যেভাবে আমার সাথে কাজ করল। বন্ধুরা, গল্পটি আপনারা সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। হাতের কাজ করার আগে অবশ্যই হাতের কাছে টিস্যু রাখবেন এবং কানে হেডফোন লাগিয়ে গল্পটি শুনবেন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নাম নেহা এবং আমার বিয়ে হয়ে গেছে 4 বছর। আমার বয়স 25 বছর। স্বামী সরকারি চাকরিতে এবং প্রায় বাড়ির বাইরেই থাকেন। আমাদের বিয়ের 4 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনও আমাদের কোনো সন্তান হয়নি। সম্ভবত কারণ তিনি আমাকে সময় দেন না। বিয়ের প্রথম দিনগুলোতে সব ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে দূরত্ব বাড়তে লাগল। এখন তো সপ্তাহ কেটে যায় এবং আমি তার কাছ থেকে কোনো আপনত্বই অনুভব করি না। শুরুতে আমি এই পরিবর্তন বুঝতে পারিনি, কিন্তু এখন এটা একটা অভ্যাস হয়ে গেছে। সারাদিন বাড়ির কাজে ব্যস্ত থাকি এবং রাতে একাই পাশ ফিরে ফিরে ঘুমিয়ে পড়ি। কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো ইচ্ছা নেই, কেউ সঙ্গ দেবারও নেই। কিন্তু এখন এই শূন্যতা আমার ভেতর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। শ্বশুরজি সবসময় শান্ত স্বভাবের ছিলেন। স্বামী না থাকলেও তিনি আমার সব কাজ করে দিতেন। কখনো কখনো আমি নিজেই লজ্জা পেয়ে যেতাম। আমার জন্য প্রতিদিন চা বানানো, হালকা কাশি দিয়ে জল চাওয়া বা রাতে আঙিনায় বসে গল্প করা, এসব এখন নিত্যদিনের রুটিন হয়ে গেছে। সেই দিন সকালের হালকা ঠান্ডা হাওয়া শরীরে লেগেছিল। আমি আঙিনায় চারপাই পেতে রেখেছিলাম। হাওয়ার ঝাপটায় আমার দোপাটা সরে গিয়েছিল এবং ঠিক তখনই আমি শ্বশুরজিকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখলাম। তিনি নিঃশব্দে আমাকে দেখছিলেন, তারপর বললেন, বউ, এখানে ঘুমিয়েছ নাকি? তার কণ্ঠে একটু কম্পন ছিল, কিন্তু আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। আমি নিজেকে সামলে বললাম, বাবুজি, ভেতরে খুব গরম লাগছিল, তাই এখানে চলে এসেছি। তিনি হেসে বললেন, হাওয়া তো সত্যিই ভালো বয়। আমিও এখানেই বসে যাই। তিনি আমার পাশেই চারপাই টেনে বসলেন। তার বসার পর আমি আরও অস্বস্তি বোধ করলাম। এই অদ্ভুত অস্থিরতা কি ছিল? কেন তার উপস্থিতিতে আমার ভেতর এক অদ্ভুত গরম ছড়িয়ে পড়ছিল? তার দৃষ্টি অনুভব করতে থাকলাম। আমি চোখ নিচু করলাম, কিন্তু এবার ইচ্ছা করেও উঠতে পারলাম না। তিনি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, বউ, ঠান্ডা লাগছে না তো? আমি মাথা নিচু করে বললাম, না, আমি ঠিক আছি। তিনি হালকা হেসে বললেন, নিজের যত্ন নিয়েও। তার কথায় এক অদ্ভুত আপনত্ব ছিল। কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এল। হাওয়া হালকা ঠান্ডা হয়ে গিয়েছিল এবং আমি আমার শাড়ি ঠিক করতে লাগলাম। হঠাৎ হাওয়ার এক তীব্র ঝাপটা এল এবং আমার চুল ছড়িয়ে গেল। আমি যেমনই তা গোছাতে হাত বাড়ালাম, তার হাত আর আমার হাত লেগে গেল। আমি ভয়ে হাত পিছিয়ে নিলাম, কিন্তু তিনি সরে যাওয়ার বদলে আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। সেই মুহূর্তে সময় যেন থেমে গিয়েছিল। তার স্পর্শে হৃদয় আরও দ্রুত স্পন্দিত হচ্ছিল। আমি জানি না কেন, কিন্তু আমি তার দৃষ্টি এড়াতে পারছিলাম না। কোথাও যেন আমিও তার কাছাকাছি আসতে চাইছিলাম। তারপর শ্বশুরজি উঠে চলে গেলেন। রাত হয়ে গিয়েছিল, কিন্তু আমি বিছানায় শুয়েও ঘুমাতে পারছিলাম না। পাশ ফিরে ফিরে শুধু সেই মুহূর্তই মনে পড়ছিল, শ্বশুরজির আমার পাশে বসা, তার গভীর চোখে আমার মধ্যে কিছু খোঁজা, তার স্বর, তার ভঙ্গি আর তার স্পর্শ। আমি মাথা নাড়লাম, না, আমার এমনটা ভাবা উচিত নয়। কিন্তু কি করব? যখনই চোখ বন্ধ করি, সেই মুহূর্তগুলোই সামনে ভেসে ওঠে। হৃদয়ের কোনো কোণে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিচ্ছিল। সকালে উঠে দেখলাম শ্বশুরজি আগে থেকেই আঙিনায় দাঁড়িয়ে আছেন। তার মুখে সেই গভীর হাসি ছিল। আমি চোখ নিচু করলাম এবং দ্রুত রান্নাঘরে চলে গেলাম। চা বানানোর সময় নিজের সঙ্গে যেন লড়াই করছিলাম, এসব ভুল, আমি কেন তার সম্পর্কে এমন ভাবছি। চায়ের ট্রে নিয়ে যখন তার কাছে পৌঁছলাম, তিনি আগের মতোই মুখে 4 বছর ধরে মনে যে খালি ভাবটা আমি উপেক্ষা করে আসছিলাম, তা কি এখন পূরণ হতে শুরু করেছে। শ্বশুর মশাই আমাকে কখনো ভুল দৃষ্টিতে দেখেননি, কিন্তু আজ প্রথমবার মনে হলো আমি একা নই, কান্না করছি। কেউ একজন আছেন যে আমাকে বোঝে, আমার দিকে তাকায়, আমার ক্লান্তি অনুভব করে, আমার নীরবতার মধ্যে লুকানো শব্দগুলো শোনে। কিন্তু এটা কি ঠিক? আমি কি এমন কোনো পথে হাঁটছি যেখান থেকে ফিরে আসা কঠিন হবে? কিছুক্ষণ পর আমি রান্নাঘরে যেতে যেতেই তার কণ্ঠ শোনা গেল, বউ, সন্ধ্যায় মাঠে যাবে? আমি থমকে গেলাম। অজান্তেই আমার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। দেখে নে বাবুজি, বলেই আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলাম। তখনও আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। এই অনুভূতিটাকে কি নাম দেব জানি না। যা ঘটছে তা কি ভুল? কিন্তু সত্যি বলতে, এখন এই অনুভূতিগুলো থেকে পালাতে ইচ্ছে করছিল না। সকাল থেকেই মনে অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। বারবার মনে হচ্ছিল আজ আমি শ্বশুর মশাইয়ের সাথে মাঠে যাচ্ছি।
নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে এটা একটা সাধারণ দিনের মতোই হবে, কিন্তু সত্যি বলতে আজকের দিনটা সাধারণ ছিল না। আজ প্রথমবার নিজেকে মিথ্যা বলতে পারছিলাম না। শাড়ি ঠিক করতে গিয়ে আয়নায় নিজেকে দেখলাম। কি খুব বেশি প্রস্তুতি নেওয়া উচিত? এই ভাবতেই নিজেকে ধমক দিলাম, কি করছো নেহা, এটা তো শুধু মাঠে যাওয়া, আর কিছু না। কিন্তু হৃদয়ের কি করব? আজ প্রথমবার শ্বশুর মশাইয়ের সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছি। বাইরে বেরোতেই দেখি শ্বশুর মশাই ইতিমধ্যে গরুর গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন। তার চোখে সেই গভীরতা ছিল যা আমাকে অস্থির করে দেয়। তিনি হালকা হাসলেন এবং বললেন, আসো বউ, বসো। আমি একটু দ্বিধা করলাম, কিন্তু ধীরে ধীরে গাড়িতে উঠে বসলাম। শাড়ি সামলাতে একটু কষ্ট হচ্ছিল, তখনই শ্বশুর মশাই হাত বাড়িয়ে দিলেন। তার হাত আমার হাত স্পর্শ করতেই একটা হালকা কাঁপুনি সারা শরীরে ছড়িয়ে গেল। আমি ধীরে বললাম, ধন্যবাদ বাবুজি। তিনি হেসে বললেন, তোমার এত দ্বিধা করার দরকার নেই বউ, আমরা তো নিজের মানুষকে নিজের মানুষ। এই শব্দগুলো মনে গুঞ্জরিত হতে লাগল। আমরা কি সত্যিই শুধু নিজের মানুষ? মাঠে পৌঁছতেই হালকা রোদ ছিল, চারদিকে সবুজের সমারোহ। গরুর গাড়ি থেকে নামতেই আমার পায়েলের মৃদু শব্দ মাঠে গুঞ্জরিত হয়ে উঠল। শ্বশুর মশাই বললেন, বউ, ওই কোণে বসো, আমি পানি নিয়ে আসছি। আমি ধীরে বললাম, জি বাবুজি, এবং একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। হালকা বাতাস আমার গাল ছুঁয়ে যাচ্ছিল, আর আমি নিজেকে আঁচল দিয়ে হাওয়া করছিলাম। কিছুক্ষণ পর শ্বশুর মশাই পানি নিয়ে এলেন। তার কপালে ঘামের কয়েক ফোঁটা ঝিলমিল করছিল। তিনি কলসি থেকে পানি খেলেন এবং বাকিটা আমার দিকে বাড়িয়ে বললেন, তুমিও খাও বউ, রোদ বেশ জোরালো। আমি ধীরে কলসি ধরলাম, কিন্তু তার হাতের হালকা চাপ অনুভব করলাম। তার আঙুলগুলো আমার হাতে স্থির হয়ে গেল। পানি খেতেই মনে হলো আমার ঠোঁট যেন তার স্পর্শেই ভিজে গেছে। আমি নিচু করে নজর ফিরিয়ে নিলাম। শ্বশুর মশাই গম্ভীর কণ্ঠে বললেন, বউ, তুমি এই মাঠে খুব সুন্দর লাগছ। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। আমি নজর ফিরিয়ে বললাম, এমন কেন বলছেন বাবুজি? তিনি হালকা হেসে বললেন, যা সত্য তাই বলছি। কখনো কখনো সত্য কথাও বলতে হয়। আমি আতঙ্কে ওড়না টেনে কাঁধে আরও শক্ত করে জড়িয়ে নিলাম। কিন্তু নিজেকে এই বিশ্বাস দিতে পারছিলাম না যে যা অনুভব করছি তা ভুল। ঠিক তখনই একটা হাওয়া এসে আমার শাড়ি একটু সরিয়ে দিল। আমি তাড়াতাড়ি শাড়ি ঠিক করতে হাত বাড়ালাম, কিন্তু শ্বশুর মশাইও তার হাত বাড়ালেন, সম্ভবত সাহায্য করার জন্য। আমাদের আঙুল আবারও স্পর্শ করল। একটা হালকা শিহরণ আমার সারা শরীরে ছড়িয়ে গেল। আমি নজর নিচু করে ফেললাম, কিন্তু ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। শ্বশুর মশাই হালকা হেসে আমার হাত থেকে পল্লব ধরে ঠিক করে দিলেন। তার আঙুলের স্পর্শ আমার ত্বককে আরও গরম করে দিল। আমি দ্রুত হৃদয় নিয়ে বললাম, বাবুজি, আমি দেখে নিই সব ঠিকমতো হয়েছে কিনা। তিনি হালকা করে আমার দিকে তাকালেন এবং গভীর কণ্ঠে বললেন, বউ, তোমার এত অস্থিরতা কেন হচ্ছে? আমি হতভম্ব হয়ে মাথা নিচু করে ফেললাম। কিছু বলতে চাইলাম, কিন্তু ঠোঁট শুকিয়ে গিয়েছিল। সত্য বলার সাহস ছিল না, আবার লুকানোর শক্তিও ছিল না। দিন যত যাচ্ছিল, শ্বশুর মশাইয়ের পাশে থাকা সত্ত্বেও নিজেকে তার কাছাকাছি অনুভব করছিলাম। তার সংস্পর্শ, তার কথা, তার হালকা স্পর্শ, সবকিছু আমাকে ধীরে ধীরে তার দিকে টানছিল। সন্ধ্যা পর্যন্ত আমার ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। এটা কি শুধুই একজন বউয়ের শ্বশুরের প্রতি শ্রদ্ধা, নাকি আমার ভেতরে একটা নতুন আকাঙ্ক্ষা জেগে উঠছে? সন্ধ্যা হয়ে গিয়েছিল, মাঠে সূর্য ডুবে যাচ্ছিল। হালকা বাতাস বইছিল, কিন্তু আমার ভেতরে একটা অদ্ভুত উত্তাপ ছিল। শ্বশুর মশাইয়ের স্পর্শ, তার দৃষ্টির গভীরতা, তার কথাগুলো সব মনে কোথাও আটকে গিয়েছিল। বলগাড়ি তৈরি ছিল এবং আমি শাড়ি ঠিক করতে করতে তার কাছে পৌঁছলাম। উঠতে কষ্ট হচ্ছিল, তখনই শ্বশুরজি হাত বাড়িয়ে দিলেন, আয় বউ, আমি সাহায্য করে দিই। তার আওয়াজ ধীর ছিল, কিন্তু তাতে এমন কিছু ছিল যা হৃদয়ের ধড়ফড়ানি বাড়িয়ে দিল। আমি একটু দ্বিধা করে আমার হাত এগিয়ে দিলাম। তার শক্ত আঙুলগুলো যখন আমার নাজুক হাতটা ধরে ফেল, এক অদ্ভুত গরম অনুভূতি আমার শিরায় ছুটে গেল। আমি তাড়াতাড়ি বলগাড়িতে বসে বললাম, ধন্যবাদ বাবুজি। শ্বশুরজি একটু হেসে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি খুব তাড়াতাড়ি ঘাবড়ে যাও বউ। আমি নজর নামিয়ে নিলাম। তিনি কি আমার মনের হালচাল পড়ে ফেলেছিলেন? রাস্তা নির্জন ছিল, দূরে দূরে কেউ ছিল না। বলগাড়ি ধীরে ধীরে দুলতে দুলতে চলছিল। আমি এক পাশে বসেছিলাম, শ্বশুরজি অন্য পাশে। রাতের হালকা ঠান্ডায় বাতাস আমার গাল ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু আমার শরীর অন্য কোনো কারণে গরম ছিল। শ্বশুরজির উপস্থিতি, তার দৃষ্টির তাপ। কিছুক্ষণ পর বলগাড়ি একটু ঝাঁকি দিয়ে থেমে গেল। আমি একটু হেলে পড়লাম, আর শ্বশুরজির হাত হঠাৎ আমার কোমরে এসে লাগল।
সাবধানে বউ, তিনি ঘাবড়ে গিয়ে বললেন। কিন্তু আমার হৃদয় ইতিমধ্যেই দ্রুত স্পন্দিত হচ্ছিল। তার হাত আমার কোমরে কিছুক্ষণ লেগে থাকল। আমি নজর নামিয়ে নিলাম, কিন্তু আমার শ্বাস দ্রুত হয়ে গিয়েছিল। তিনি ধীরে হাত সরিয়ে নিয়ে গভীর আওয়াজে বললেন, তুমি খুব মাসুম বউ। আমার আঙুলগুলো আমার শাড়ির আঁচল শক্ত করে ধরে ফেলেছিল। আমি কি এখন নিজেকে আর সামলাতে পারছিলাম না? যখন আমরা বাড়ি পৌঁছলাম তখন অন্ধকার হয়ে গিয়েছিল। শ্বশুরজি বলগাড়ি থেকে নেমে আমার দিকে এগিয়ে এলেন। আয় বউ, বিশ্রাম নে, খুব ক্লান্ত হয়ে গেছিস। আমি মাথা নিচু করে ধীরে বললাম, জি বাবুজি। কিন্তু যখন আমি ভিতরে যেতে লাগলাম, আবার একবার তার হাত আমার আঁচলটা হালকা করে ধরে ফেল। আমার পা সেখানেই থেমে গেল, হৃদয় জোরে ধড়ফড় করতে লাগল। বউ, তার আওয়াজ ধীর ছিল, কিন্তু তাতে এমন কিছু ছিল যা ভিতর পর্যন্ত অনুভূত হচ্ছিল। আমি ধীরে মাথা ঘুরালাম, আমাদের চোখে চোখ পড়ল, আর এবার আমি নজর নামালাম না। কিছু ছিল যা অসম্পূর্ণ থেকে গিয়েছিল, কিছু ছিল যা এখন খুলে বলার অপেক্ষায় ছিল। ঘরে এসে আমি বিছানায় বসলাম, কিন্তু হৃদয় এখনও বলগাড়ির সেই মুহূর্তে আটকে ছিল। শ্বশুরজির আমার আঁচল ধরা, তার গভীর দৃষ্টি আমার চোখে নামা, সব যেন থমকে গিয়েছিল। আমি ধীরে আমার কবজি ছুঁইলাম, যেখানে তিনি হালকা স্পর্শ করেছিলেন, সেই স্পর্শ এখনও অনুভূত হচ্ছিল। এটা কি হচ্ছে আমার? আমি নিজেকে বললাম। 4 বছরের একাকিত্ব হয়তো আমাকে এই মোডে এনে দাঁড় করিয়েছে। স্বামীর কাছ থেকে কোনো স্নেহ পাইনি, আর এখন হৃদয় অন্যদিকে টানছে। আমি পাশ ফিরে শুয়ে পড়লাম, চোখ বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু মাথায় শ্বশুরজির মুখ ঘুরতে লাগল, তার সেই হালকা হাসি, তার কথায় লুকানো অনুভূতি, আর তার আমার কাছাকাছি আসা। ঠিক তখন দরজায় হালকা কড়া নাড়ল। বউ, ঘুমিয়েছিস? শ্বশুরজির আওয়াজ ছিল। আমি ঘাবড়ে গেলাম, কিন্তু নিজেকে সামলে উঠে দরজা খুললাম। সামনে সেই চোখ, সেই গভীরতা। বাবুজি, এত রাতে? আমি ধীর স্বরে বললাম। তিনি হালকা আওয়াজে বললেন, ঘুম আসছে না? তোমার সাথে কিছু কথা বলতে ইচ্ছে করল। আমার হাত ঠান্ডা হয়ে গেল, হৃদয় জোরে ধড়ফড় করতে লাগল। জি বলুন, আমি নিজেকে সামলে বললাম। শ্বশুরজি কিছুক্ষণ চুপ থেকে ধীরে বললেন, বউ, তার আওয়াজে গাম্ভীর্য ছিল, তুমি খুব একা, তাই না? আমি ধীরে মাথা নিচু করলাম। এতদিন যা অনুভব করছিলাম তা এখন লুকানোর কোনো মানে ছিল না। তিনি বললেন, আমি জানতাম, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম তুমি সত্যিই কতটা অসহায়। আমি চমকে তার দিকে তাকালাম। তাহলে এসব একটা পরীক্ষা ছিল? বউ, তিনি এগিয়ে বললেন, আমি ভেবেছিলাম হয়তো তোমার কারও সাহায্য দরকার, কিন্তু তোমার আমার নয়, তোমার স্বামীর সাহায্য দরকার। আমার চোখে হালকা ভেজা ভাব এল। সত্যি তো এটাই ছিল যা আমি নিজের কাছ থেকেও লুকিয়ে রেখেছিলাম। তোমার জায়গা আমার কাছে নেই বউ, শ্বশুরজি স্নেহে বললেন, তোমার জায়গা আমার ছেলের কাছে। আর এখন আমি তাকে বলব সে কত বড় অন্যায় করেছে তোমার সাথে। পরের সকালে শ্বশুরজি তার ছেলেকে ডাকলেন। যখন সে গ্রামে ফিরল, শ্বশুরজি তাকে পাশে বসিয়ে গম্ভীর স্বরে বললেন, বেটা, তুমি কি কখনো ভেবেছ তোমার স্ত্রী কেমন করে দিন কাটাচ্ছে? স্বামী চমকে আমার দিকে তাকাল। মানে কি বাবুজি? শ্বশুরজি বললেন, সে 4 বছর ধরে তোমার অপেক্ষায় বসে আছে। কিন্তু তোমার তো শুধু চাকরি নিয়ে মাথা। বিয়ের মানে শুধু নামের সম্পর্ক নয়। স্বামী মাথা নিচু করল, হয়তো প্রথমবার তার ভুলের অনুভূতি হচ্ছিল। তুমি যদি এখনও তোমার স্ত্রীর পাশে না দাঁড়াও, একদিন সে সত্যিই একা হয়ে যাবে, শ্বশুরজি বললেন। এখন সিদ্ধান্ত তোমার হাতে, হয় তোমার সম্পর্কটা বাঁচাও, নয়তো তারপর তাকে এভাবেই কষ্টে ছেড়ে দাও। স্বামী কিছুক্ষণ ভাবলেন, তারপর আমার দিকে তাকালেন। আমার মুখে আশা ছিল, কিন্তু ভয়ও ছিল। তারপর তিনি শ্বশুরের পা ছুঁয়ে বললেন, বাবুজি, আপনি ঠিক বলেছেন। আমি এখন থেকে চাকরি ছেড়ে দেব এবং আমার স্ত্রীর সাথে থাকব, ক্ষেত সামলাব। কিন্তু এখন তাকে একা ছাড়ব না গিয়ে। কয়েক মাস পর সবকিছু বদলে গিয়েছিল। স্বামী চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং পুরো সময় বাড়িও খেতে দিতে শুরু করেছিলেন। এখন তিনি আমার সাথে ছিলেন, আমার হাত ধরার জন্য, আমার সুখ দুঃখের সাথী হওয়ার জন্য। ধীরে ধীরে আমিও বদলাতে শুরু করলাম। এখন আমি একা ছিলাম না, এখন আমার দুনিয়া পূর্ণ হয়ে গিয়েছিল। কয়েক বছর পর আমাদের গোদও ভরে গেল। 1 নয়, 2 ছেলের সাথে আমাদের পরিবার সম্পূর্ণ হয়ে গেল। শ্বশুরজি আমাদের দেখে হাসতেন। তিনি শুধু একজন শ্বশুরের নয়, একজন বাবারও দায়িত্ব পালন করেছিলেন। তিনি আমার একাকিত্বকে চিনতে পেরেছিলেন, কিন্তু আমাকে ভুল পথে যেতে থেকেও বাঁচিয়েছিলেন। আজ যখন আমি পিছনে ফিরে তাকাই, তখন অনুভব করি যে একজন শ্বশুর যদি চান, তাহলে তিনি তার বউয়ের জীবন সাজিয়ে দিতে পারেন। এই গল্পটি একজন ভালো শ্বশুরের উদাহরণ, যিনি তার বউয়ের অনুভূতিকে বুঝেছিলেন এবং তাকে সঠিক পথ দেখিয়েছিলেন।
বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটি বড় শিক্ষা পাই। একজন স্ত্রীর শুধু স্বামীর নামের প্রয়োজন হয় না, বরং তার সাথে তার ভালোবাসা এবং সময়ের প্রয়োজন হয়। যখন একজন মহিলা বিয়ে করে, তখন সে এই আশা করে না যে তার স্বামী তাকে দামি উপহার দেবে বা উচ্চ মহলে রাখবে। সে শুধু চায় যে তার স্বামী তাকে বুঝবে, তাকে সময় দেবে এবং তাকে অনুভব করাবে যে সে একা নয়। কিন্তু যখন স্বামী তার স্ত্রীকে অবহেলা করতে শুরু করে, তাকে একা ছেড়ে দেয়, তখন সে ভালোবাসা এবং আপনাত্ব অন্য কোথাও খুঁজতে শুরু করে। অনেক সময় এমন হয় যে তাকে অন্য কেউ বুঝতে পারে, অন্য কেউ যে তার একাকিত্ব ভাগ করে নেয়। এবং এটাই সেই মুহূর্ত যখন সম্পর্ক ভেঙে পড়তে শুরু করে। তাই সব স্বামীদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা আপনার স্ত্রীকে শুধু স্ত্রী হিসেবে না ভেবে তাকে আপনার জীবনসাথী মনে করুন। তাকে সময় দিন, তার অনুভূতিকে বুঝুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাকে সেই ভালোবাসা দিন যা তাকে শুধু আপনার কাছ থেকে পাওয়া উচিত। 2. আপনি যদি এই গল্পটি পছন্দ করেন, তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি এমন আরও গল্প পড়তে চান, তবে আমাদের পেজ সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন। মনে রাখবেন, সম্পর্ক ভালোবাসা দিয়েই চলে এবং যেখানে ভালোবাসা নেই সেখানে খালি থেকে যায়। ধন্যবাদ।